গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে সেই সকালটা হচ্ছে যেদিন আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তা অনেক দিনের এগুলো ভিডিও মানে করা ছিল, দেওয়া হয়নি, যেহেতু এক জায়গায় ঘুরতে গেলে না নেটওয়ার্ক সমস্যার জন্য এগুলো করা হয় না। যাই হোক, দেখো এখানে যাওয়ার দিন আমরা কি নিয়ে নিয়েছিলাম সেটাই তোমাদের দেখালাম। কিছু ড্রাই ফ্রুট ছিল, বিস্কিট ছিল, মুড়ি ছিল, আর এটা হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, মুড়ি। আর চা খাওয়ার জন্য নিয়ে নিয়েছি কিছু কাপ। এটা জলও খাওয়া যাবে, বা যদি একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাবো সেটাও খেতে পারবো। আর আম, কলা, তারপরে গ্রিন টি, এইসবই নিয়ে নেওয়া হয়েছে। রাস্তায় বেরোলে তো কখন কি খাবো বলা যায় না, কারণ সবসময় কিছু হাতের সামনে নাই পেতে পারি। আর সকালবেলা ঘুমের থেকে উঠে আমি রান্না করেছি। বর হাতে করে একটু ডাঁটা এনেছিল, যেগুলো যে লাল লাল ডাঁটা হয় না, ওই ডাঁটা। সেইগুলো রেখে যাব, নষ্ট হবে, হাতে করে এনেছে, খাওয়াতে পারবো না, তাই রান্নাটা করে নিলাম, সকালবেলা খেয়ে যাবে। আর ওদিকে আলু ভাজা দেখতে পেলে আলু ভাজা করে নিয়েছি বা নিয়ে যাব, আর আটা মেখে রেখেছি। আর সকালবেলা খেয়ে যাব, ডিম রান্না করেছি। কবে আবার কি খেতে পারবো জানি তো না, যেহেতু বৃন্দাবনের উদ্দেশ্যে বেরোচ্ছি, সবটাই নিরামিষ হবে সে তো জানা কথাই। যাকগে, ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে, এর মধ্যে আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তারপরে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি সবাই নিয়ে, লাগেজপত্র নিয়ে। আর তোমরা তো লাগেজ কী নিয়ে গুছিয়েছি তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছিলে। আমি তো কম বেশি একটু শেয়ার করেছিলাম। আর তো তারপরেও একটু একটা জলের জল তো দরকারি, যে পরিমাণ গরম এখানেই আমাদের, আর ওখানে তো তার থেকে বেশি। সেই কারণে জলের একটা পাত্র, তার ব্যাগ হয়েছে। আর খাবার যেহেতু সকালবেলা তো খেয়েই বেরিয়েছি, দুপুরবেলা খেতে হবে, সেটাও নিয়ে নেওয়া হয়েছে। কেননা আজ যখন বাড়ির থেকেই যাচ্ছি তাহলে আর কেন রাস্তার খাবার খাবো বলো, সেই কারণেই দুপুরের খাবারটাও সঙ্গে নিয়েছি। জানি না কোথায় বসে খেতে পারবো, তবুও সঙ্গে নিয়েছি। আর একপাশে একটু ছাওয়া আছে তাই আমি দাঁড়িয়ে আছি। আর ওই দিকে দেখো মা, আমার দুই ননদ, তারপরে আরও যে দিদিরা যাবে, ওরা ওই টোটো করে এলো, ওইখানে এসে জাস্ট দাঁড়ালো। আমরা জাস্ট এলাম, ওরাও এলো। যাই হোক, সবাই এখানে এক জায়গায় হয়ে গেছে যে কজন যাব। আর জাগুলি থেকে যে আমাদের গাইড গেছিলো সে উঠবে। এই কজন হলেই আমাদের 13 জন পূর্ণ হয়ে যাবে। যাই হোক, এক কাকিমার ছেলে, ও যাবে ওর মাকে হাওড়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে। স্বাভাবিক, সবাই চায় বয়স্ক মা যত দূর আগানো যায়, এই আর কি। যাই হোক, আমাদের বাস চলে এসেছে, আমরা উঠে গেছি বাসে। তারপরে দেখো এখানে চলেও এসেছি জাগুলির মোড়ে এসে, তারপরে সব ব্যাগপত্র নিয়ে স্টেশনে, কাঁচরাপাড়া স্টেশনে এসে তারপরে তোমাদের সাথে দেখা হয়েছে। কেননা মাঝখানে জাগুলিতে দাঁড়ানো হয়েছিল দাদাকে তোলার জন্য, আর এমনি সোজা চলে এসেছি। যাই হোক, সবাই এখানে দাঁড়িয়েছি, একটু বিশ্রাম করছি, কারণ ট্রেন আসতে একটু সময় লাগবে, খবর এখনও হয়নি। চলো সঙ্গে থাকো, আর কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। একটু টাইম যাক, এটাই অন্য কোনো কথা হতো, তখন আবার হচ্ছে বলতো যে চল কইটুক নিয়েছো? এই হচ্ছে সেই দাদা যে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। যাই হোক, দেখতেই পেলে একটু জাম কেনা হলো। আর বছরের প্রথম ফল, যদিও বা বাড়িতে নেই, তাই ঠাকুরকে দিয়ে খাওয়া হলো না, তবুও কিছু করার নেই, ওর পাপা কিনলো। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ওই যে দেখো ওর পাপা লাগেজটা মাথায় করে নিয়ে আসছে। আর এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জায়গা, যেটা হচ্ছে ওভারব্রিজ পার করা। খুব কষ্টের ব্যাপার, মেয়ে মানুষরা কত বড় বড় লাগেজ তুলে নিয়ে আসা হয়েছে, কিচ্ছু করার নেই, এত দূর যাচ্ছি, সবারই তো একটা সব কিছু নিয়ে যাওয়ার ব্যাপার আছে না, কখন কোনটা লাগবে। যাই হোক, দেখো ওর বাবা আসছে। কুলি নাম্বার 1।
দেখো দেখি দেখি না করো দেখি মাগনা কি খাইছো কি সুন্দর লাগছে দেখতে মাগনা যা পাও তাই খেতে ইচ্ছা করে কে কে পান খেয়েছো মাগনা পাইছো বলো দেখি হ্যাঁ হ্যাঁ তুলবই তো আরে আপনারা উপরে চলে গেল এইটা থেকে যাবে হ্যাঁ সেই জন্য তো বললাম উপরে চলে গেলে আমি তো দেখতে পাবো আর কেউ দেখতে না পাক আমি তো দেখতে পাবো আচ্ছা কতগুলো লাগেজ দিয়েছে পুনি লাগেজ তো চাপা পড়ে গেছে গোনা হয়নি না লাগেজ কটা আছে হ্যাঁ তখনই তো বলবো কুলি নাম্বার 1 ওই জায়গায় 11খানা আছে এটা কিন্তু একটা প্রমাণ যে আমার কটা ব্যাগ যাই হোক সব কিছুর মাঝে কিন্তু একটা কাজ হলো, সেটা হচ্ছে লাগেজগুলো আগে দেখা হয়নি, এখনই একটু দেখে রাখলাম, কেননা বলা তো যায় না। অনেকগুলো লাগেজ, প্রত্যেকেরই একটা দুটো করে তিনটে করেও লাগেজ আছে সবারই, সেই কারণে একটু দেখেও রাখা গেল। আর সবাই কিন্তু দেখতে পেলে পান খেলো। আর ওই যে হাতের সামনে কেউ একটু করে দেওয়ার ব্যাপার থাকলে দেখবে সবাই কিন্তু খেতে পারে। এটা কিন্তু আমারও হয়, সেটা অন্য কিছুর ক্ষেত্রে না হলেও ফল কাটার ক্ষেত্রে যদি কেউ যদি কেউ একটু ফল কেটে সামনে দেয় আমি কিন্তু খেতে পারি। কিন্তু এমনি কিন্তু আমার চোখের সামনে ঘরে বসে বসে ফল পচে যাবে, কিন্তু ভাই আমার কেটে খেতে ইচ্ছে করে না। কেউ কেটে দিলে আমি কিন্তু বেশ ভালো খাই। যাই হোক, এটা কিন্তু আমার নয়, এটা অনেকের হয়। ফল সামনে চোখের সামনে পচে যাবে, অনেকে খেতে পারে না, কেননা কেটে খাওয়ার ইচ্ছেটা থাকে না। যাই হোক, আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। এটা হচ্ছে কাঁচরাপাড়ার থেকে আমরা নৈহাটির দিকে রওনা দিয়েছি। আর আজকে ট্রেনটা কিন্তু ভেবেছিলাম যতটা ভিড় হবে ততটা কিন্তু ভিড় ছিল না। আর সময়টা কিন্তু দুপুরের টাইম, তো ওই তোমার 12টা সাড়ে 1টার সময়, তখন অতটা ভিড়, যেহেতু অফিস টাইম নয় সেই কারণে অতটা ভিড়ও ছিল না। যাই হোক, এই যে ব্রিজটা, এটা কিন্তু অনেকটা বড়। তোমরা যারাই এর উপর দিয়ে গেছো সবাই কিন্তু একবার করে ভিডিও করতে ভুলো না, ভীষণ ভালো লাগে। আর আমার এর আওয়াজটা তো আরও ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে যেন কোনো গুহার মধ্যে ঢুকছি, এমনটাই আমারও মনে হয়। আর দেখতে পেলে ওই দেখো গাছের ফাঁকে কৃষ্ণচূড়ার ফুলগুলো কি সুন্দর লাল হয়ে রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই ফুলগুলো দেখে কিন্তু আমার স্কুলের কথা মনে পড়ে গেল। জানো তো, আমাদের স্কুলেও তো একটা বিশাল বড় গাছ ছিল এরকম কৃষ্ণচূড়া, এত সুন্দর লাল হয়ে ফুল ফুটতো না সেই সময়, কি বলবো। দেখো আমার ননদ ঘাড়ে করে ব্যাগ নামাচ্ছে, মানে প্রত্যেকেরই এখন আর হাতে আর কেউ দিচ্ছে না। আর এত গরম, আর কারই বা সহ্য হয় বলো। আর ট্রেনগুলো কিন্তু এমনিতে একটু ফাঁকাই ছিল, খুব একটা কষ্ট হয়নি। যাই হোক, চলো নেমেছি এখন। এবার তো আবার ব্যান্ডেলের দিকে যেতে হবে। এই বারবার ট্রেন পাল্টানো, ওঠা নামাটা কিন্তু ভীষণ কষ্টের। উঠে গিয়ে বসবো বা দাঁড়াবো, যাই হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই ওঠা নামাটাই কিন্তু একটা খুব বিরক্তকর। চলো সঙ্গে থাকো, কি হয় সঙ্গে থাকলেই বুঝতেই পারবে কতটা কষ্টে, কতটা জার্নিতে আমরা পৌঁছেছিলাম বৃন্দাবন। কে আরে ব্যাগের মধ্যে একটা মুড়ি দাও, মুড়ি দিয়ে মেখে খাইয়ে নিলেই হয়ে যাবে। একবারে মাখা হয়ে যাবে। একটু মুড়ি দিয়ে মাখলেই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ আছে তো, একদম না, তোমার বুঝবে না। এইভাবে করতে হবে। খালি দৌড়ে আসছিল, তাই ভাগ্যিস রাত ধরে করে না, দৌড়ে আরে আম রোদ্দুরে দিয়ে দেন। চলো আমরা ব্যান্ডেল তো পৌঁছে গেছি। আর এখানে এসে ওই ব্যাগের মধ্যে আম ছিল, সেটাই বলে গেছিলো, সেটাই আমরা সবাই বলা বলি করছিলাম। যাই হোক, এখন আবার ব্যান্ডেল থেকে আমরা হাওড়া যাওয়ার জন্য যে
ট্রেন, সেটার জন্য অপেক্ষা করছি। আর ততক্ষণে কিন্তু আমাদের অবস্থা অনেকেরই গরমে কষ্ট হচ্ছে, কিন্তু এখান থেকে যদি ব্যান্ডেল গিয়ে হাওড়া গিয়ে পৌঁছাতে পারি তাহলে কিন্তু একটু নিশ্চিন্ত, কেন ওখান থেকে আর তো আর ট্রেনে করে কোথাও যাওয়ার নেই। এই দেখো আবার সেই ভাই বোনে মিলে সবাই মাথায় করে, কিন্তু কিছু করার নেই জানো তো, এই ওভারব্রিজগুলো না ওভারকাম করাটাই খুব কষ্টের। এত বড় লাগেজ পারবো না নিতে, কিছু ওকে ছাড়া কার উপায়ও নেই। ওই দেখো ছেলে ওর পিসিরটা নিয়ে আমাদের খাবারের ব্যাগটা নিয়েছে, তাও মাথায় করে নিয়েছে। এটা বলতে হবে আমার ছেলের, এই সময়কার ছেলে হয়েও ওর যে এই লজ্জাবোধটা নেই যে আমাকে মাথায় করে নেব, এমন কোনো ব্যাপার নেই। ও কিন্তু সবটা পারে, সব জায়গায় সমস্তটা ম্যানেজ করে নিতে। যাই হোক, আমার বাবুও দেখো হাঁটছে, তার পেছন পেছন আমি হাঁটছি, কেননা সবার থেকে যেন আমার মনে হয় আমার বাবুর একটু দুর্বল। জানি না ভগবান কতটা তাকে ভালো রাখবে, কিন্তু লাস্টের ভিডিওগুলো দেখতে পাবে সবার থেকে আমার বাবুই ভালো ছিল, বা তাকে নিয়ে টেনশান করছিলাম। আমার ভীষণ ভয় হচ্ছিল যে যখন আমাকে বললো বাড়ি থেকে যে বাবা মাকে নিয়ে যাব, আমি মার কথা হয়তো টেনশান করিনি, কিন্তু আমার বাবুর কথা ভীষণ টেনশান করেছি যে একে যে আমি নিয়ে যাব ঠিকঠাক বাড়ি আনতে পারবো তো, এমনটাও কিন্তু আমার বারবার মনে হয়েছে। কিন্তু বিশ্বাস করো, রাধারানীর কৃপায় কিন্তু আমার বাবুরই কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমার মাই বরঞ্চ কষ্ট পেয়েছে, তার অস্বস্তি হয়েছে, সবটাই তার হয়েছে, কিন্তু আমার বাবুর কোনো রকম কষ্ট হয়নি। যাই হোক, আমরা কিন্তু হাওড়া এসে গেছি, আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এখন আমরা একটা জায়গা খুঁজে নিয়ে বসবো, কারণ হচ্ছে আমাদের ট্রেন অনেকটা এটা ব্যান্ডেল থেকে আমরা ট্রেনে ওঠার জন্য তৈরি হচ্ছি। যেহেতু আমাদের ওভারব্রিজ পার করে আসতে হলেও অনেকটা ওই পাশে যে পাশে ট্রেন দেওয়ার কথা ছিল সে পাশে ট্রেন দেয়নি, তাই অন্য পাশে দিয়েছে। সেই কারণেই আমরা আবার ওভারব্রিজ পার করে আসতে হলো। যাই হোক, একটা কামরার মধ্যে আমরাই কিন্তু ছোট্ট কামরা সাইডের কামরাতে আমাদের এই সবারই জায়গা হয়ে গেছিলো। বললাম না ট্রেনগুলো একটু ফাঁকাই ছিল। যাই হোক, এখানে এসেছে হচ্ছে মোবাইল স্ট্যান্ড, সেটাই আমরা একটু দেখছি। চলো দেখি কেমন হয়। হেডফোন ওনার কাছে না, দুটো 20 টাকা এই দুটো কাজে লাগবে। ক্রিকেট খেলা, বই, সিরিয়াল, ওই জন্য তো লোক নিচ্ছি, অনলাইনে ক্লাসের জন্য নিচ্ছি। বাচ্চাদের স্কুল বন্ধ করে হ্যাঁ, স্কুল বন্ধ করে দিয়ে অনলাইনে ক্লাস। হ্যালো, দুটো 20 টাকা কি নেই? হ্যাঁ, এখন উনি ট্রেনের থেকে নামার আগে দেখে নে, বললো তো দেখি দাঁড়ায় নাকি, এই পাশে দাঁড়াবে, এই পাশে ওই উল্টো চেয়ার, আরে এই যে না এই পাশে, এই সব লাগেজ আছে নাকি নিচে দেখো। চলো নেমে নি। মোটামুটি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, একটু নিশ্চিন্ত হওয়া গেছে, কারণ এখান থেকে আর লোকাল ট্রেনে উঠতে হবে না। এখন যেটাই উঠবো সেটাতে অনেকটা টাইমে স্টে করতে হবে বা থাকতে হবে, অসুবিধা আর হবে না। একবার যদি উঠে একটু বসতে পারি, তারপরে নামার চিন্তাটা তো হবেই যে কখন নামবো, সেটা কিন্তু সেই কষ্টের থেকে হবে না, কিন্তু কষ্টের থেকে হবে হচ্ছে নামবো কতক্ষণে, সেটা আনন্দের সাথে হবে। যাই হোক, এখন হাওড়া স্টেশনে এক জায়গায় বসে দেখো আমরা খাওয়া দাওয়া করবো। চলো সঙ্গে থাকো। ওটা পিসি মাখবে, মুখে হা করে খেয়ে নে, মাখতে হবে না। তুমি মাখো, গালে ভরে দাও, খাই নাও। তোমার এই বিচি কলাটা কে আনতে কইছে সে কই না, ওই যে ভরে দাও, বসে বসে খাকো। আরে হেভি তো লাগে, আমিও জানি।
আমাদের ট্রেনের টাইম ছিল 4টে কততে ছিল, আমার ঠিক খেয়ালও নেই, বলতেও পারবো না, কিন্তু তার অনেকটা আগে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। মানে একটু যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর হাওড়া স্টেশন, সেই কারণে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল বাড়ি থেকে। আর অবশেষে আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে অনেকটা ওয়েট করার পরে আমাদের ট্রেন এসেছে। যেহেতু সবাই বাড়ির থেকে বলেই বেরিয়েছিলাম যে যাতেও যে স্টেশনে গিয়ে ওয়েট করব, কিন্তু জানি দৌড়ে দৌড়ে ট্রেন না ধরতে, এমনটাই। যেহেতু অনেক লাগেজপত্র, তারপরে বয়স্ক মানুষরা ছিল, দুজন জেঠিমা ছিল, তারপরে আমার বাবা ছিল, এসব মানুষদের নিয়ে কিন্তু একটু সমস্যা হয়, যেহেতু ট্রেন দৌড়ে ধরার মতো পরিস্থিতি থাকে না। তার জন্যই আমরা একটু আগে আগেই এসেছিলাম। আর এসে দেখো মোটামুটি এখন ট্রেন চলে এসেছে, আমরা সবাই ট্রেনে উঠছি এখন। তুমি তো এই জায়গা বাঘগুলি তোমার ইয়েতে আয়ত্তের মধ্যে আনতে পারতো। 50 নম্বর আমি কেন করতে যাবো? গরম না ঠান্ডা বাবু? কি পরো? ছোট প্যান্ট এনেছো? ছোট প্যান্ট দাও 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 বাবু, দিয়ে দাও। ট্রেনে উঠে মোটামুটি প্রত্যেকের সিট নিয়ে বসে পড়েছি। আর দেখো বাবুকে ওপরে তুলে দিলাম, যেহেতু উনি একটু ঘুমাবে, আর উনি একটু নিশ্চিন্তে মানে ঘুমানোর মানুষ, কথা হলে একদমই ঘুমাতে পারে না। আর এখন মানুষ সবাই ক্লান্ত, এখন একটু চুপচাপই থাকবে। যাই হোক, আমাদের এখন সন্ধে মানে ট্রেন ছাড়ার পরই আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে গল্প টল্প করলাম, অনেকক্ষণ বসে থাকার পরে দেখো এখন নিয়ে নিয়েছে মুড়ি আর চানাচুর, সেটাই এখন খাওয়া হবে সন্ধেবেলা। আর রাতেবেলা আর কি খাওয়া হবে বলো, সঙ্গে রয়েছে রুটি আলু ভাজা, ওটাই খেয়ে নেব, এছাড়া আর কিছু নেই। আর আজকে রাতেবেলা বাইরের কিছু খাবো না, যেহেতু একটু আগেই তো দেখতে পেলে মানে হাওড়ায় এসেই আমরা রুটি আলু ভাজা, তারপরে অনদ্রা ভাত এনেছিল, তাই খাওয়া দাওয়া করেছি। আর এখন খাচ্ছি মুড়ি আর চানাচুর, সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা। এটা কিন্তু ভীষণ ভালো খাবার। আর আমি চানাচুরটা যদিও খুব একটা পছন্দ করি না, কিন্তু এখন সবার মধ্যে কিন্তু খেতেই হচ্ছে। আর এই বাদামটাকে কিন্তু আমি ফেলেই দেবো, যদি কেউ না খায় আমি জানলা দিয়ে ফেলেই দেবো, কারণ এটা আমি খেতে একদমই পছন্দ করি না, কেন আমার ভালোই লাগে না বাদাম খেতে। সবার চোখের আড়ালে কিন্তু আমি ফেলেই দিয়েছি। যাই হোক, এটা এখন খেয়ে নিই। আর ওপরে রয়েছে বাবু, ওনাকে অনেকক্ষণ ঘুমিয়েছে, বাবু এখন দিয়েছি দেখো আম ওনাকে, উনি এখন আম আর মুড়ি, বললাম মুড়ি খেতে, বললো না মুড়ি টুড়ি কিচ্ছু খাবো না, শুধু আমই খাবো। তাই উনি আম খেয়ে এখন রাতেবেলা সবাই ওই দেখো সবাই এখন মানে কম বেশি মুড়ি খেয়েই থাকবে, কেউ আর বলছে কিছু খাবো না এখন রাতেবেলা। আর ট্রেনে উঠলে না বেশি খাওয়া দাওয়া করলে বুঝতেই পারছো একটাই সমস্যা, বাথরুম, সেই কারণে আর কিছু খাওয়া দাওয়া করো না। চলো আজকের মতো এই পর্যন্তই থাক আমাদের জার্নিটা, পরে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। টাটা।